তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশির যুদ্ধ এবং 1764তে হয়েছিল বক্সারের যুদ্ধ, তারপর 1765তে হয়েছে দেওয়ানি লাভ। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কিভাবে আধিপত্য বিস্তার করেছিল সেটাই আজকে প্রশ্নের আলোচ্য বিষয়। আমাদের এখানে মনে রাখতে হবে যে মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ল, যখন দুর্বল হয়ে পড়ল, ঔরঙ্গজেবের মৃত্যুর পরে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ল। সেই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন হায়দ্রাবাদ, বাংলা, কয়েকটা ব্যক্তি কি করলো, সেখানে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করলো। যেমন এই যে আমাদের আলোচ্য বিষয় বাংলায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিল তৎকালীন বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ। মুর্শিদকুলি খাঁয়ের পরে বাংলার নবাব হলেন আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁয়ের সময় থেকেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু কি হলো, একটা সমস্যা তৈরি হলো। কিসের সমস্যা তৈরি হলো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক সিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেছিল, অবাধে ব্যবসা বাণিজ্য করার ফরমান লাভ করেছিল। কিন্তু আলীবর্দী খাঁ কী করলো, বাংলায় সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে দিত না, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে দিত না। কারণ কি করছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমানের অপব্যবহার করছিল। সেই কারণে আলীবর্দী খাঁয়ের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাঁধলো। এর পরবর্তীকালে কি হলো, আলীবর্দী খাঁয়ের কোনো কিন্তু পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খাঁয়ের কন্যা ছিল, কন্যার নাম আমিনা বেগম। সেই আমিনা বেগমের কন্যা আমিনা বেগম যে ছিল, আমিনা বেগমের পরবর্তীকালে পুত্রকে, আমিনা বেগমের পুত্র হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা কি হলো, সিরাজদৌল্লা বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্য সেটাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলো। আর এই যে বাধা দেওয়ার চেষ্টার মাধ্যমে পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে যে সিরাজদৌল্লা ছিল, সিরাজদৌল্লার যেসব সভাসদ ছিল, অর্থাৎ সভাসদদের মধ্যে মীর জাফর, মীর কাসিম এনারা ছিল। এনাদের কি করলো, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের দলে টানার কিন্তু চেষ্টা করলো। এইভাবে একটা সমস্যা তৈরি হলো। এর ফলে শেষ পর্যন্ত এই আমাদের সিরাজদৌল্লা যিনি ছিলেন, সিরাজদৌল্লার সঙ্গে কি হলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধ হলো। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হলো। সিরাজদৌল্লা পরাজিত হওয়ার পরেই ইংরেজরা মির্জাফরকে বাংলার নবাব পদে বসালেন, মির্জাফরকে। কিন্তু বেশি দিন সেটাও স্থায়ী হয়নি। মির্জাফরও পরবর্তীকালে ইংরেজদের বিরোধিতা শুরু করেন। মির্জাফর যখন বিরোধিতা শুরু করেন, মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসালো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে দেখলো মীর কাসিমও কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছুদিন পরে বিরোধিতা শুরু করলো। তারপরেই শুরু হলো বক্সারের যুদ্ধ। এবং বক্সারের যুদ্ধের পরে কি হলো, 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো। এই দেওয়ানি লাভের যে ঘটনা, এই দেওয়ানি লাভের ফলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার ভিত কিন্তু শক্ত হয়েছিল। বক্সারের যুদ্ধ, তারপরে হচ্ছে দেওয়ানি লাভ। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুটা বলে দিলাম। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয় সময় সময়। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 1757 থেকে 1765 সালের মধ্যে
বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দে বাংলাদেশে ব্রিটিশ শক্তির বিকাশের ধারাবাহিক ইতিহাস সংক্ষেপে লেখো। প্রথমে তোমাদের কি লিখতে হবে দেখো, প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশে মুর্শিদ কুলি খাঁ সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন। এই সময় ইংরেজরা বাণিজ্যিক সুবিধা লাভের জন্য 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান লাভ করেছিলেন। নবাব সুজাউদ্দিনের সময় ইংরেজ কোম্পানি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু স্বাধীনভাবে বাণিজ্য চালানোর জন্য ইংরেজরা এই সময় বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের প্রয়োজন অনুভব করেছিল। নবাব আলীবর্দী খাঁর সময় বাংলাদেশে আফগান ও মারাঠা আক্রমণ ঘটে। এই সুযোগে ইংরেজরা দস্তকের অপব্যবহার শুরু করে এবং নবাবকে কর প্রদানে অস্বীকার করতে থাকে, কিন্তু আলীবর্দী খাঁ ইংরেজদের অন্যায্য কার্যকলাপ মেনে নেননি। আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজদৌলা নবাব পদে বসানোর ফলে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে সিরাজদৌলার নবাব পদে বসানোর ফলে কোম্পানির সঙ্গে বিরোধ শুরু হয় এবং ইংরেজরা বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে বাংলার রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়। এবারে বলা হচ্ছে দেখো, প্রথমে কি হয়েছিল, পলাশির যুদ্ধ। আলীবর্দীর খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পরে কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজদৌলা, তাহলে কি তার মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজদৌলা 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দান, সিরাজকে নাজরানা পাঠাতে বিলম্ব করা, দুর্গ নির্মাণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়। এর ফলস্বরূপ সিরাজ 1756 খ্রিস্টাব্দে 16 জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেয়, কিন্তু ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ দেখো কলকাতা পুনর্দখল করে নেয়। এই পরিস্থিতিতে সিরাজ পুনরায় কলকাতা আক্রমণ করলেও শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি, যেটা হয়েছিল 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা সিরাজ ইংরেজদের প্রায় সমস্ত দাবি মেনে নেয়, যা ছিল ইংরেজদের বাংলাদেশে ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ। তারপরে কি বলা হচ্ছে দেখো, আলীনগরের সন্ধির পর রবার্ট ক্লাইভ বাংলার সিংহাসন থেকে সিরাজকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। তিনি সেনাপতি মির্জাফর, রায়দুল্লভ প্রমুখকে ইংরেজদের পক্ষে আনেন। এরপর 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে সিরাজদৌলা পরাজিত হন। এরপর বাংলার নবাব পদে বসেন ইংরেজদের অনুগ্রহ ভাজন মির্জাফর। ফলে ইংরেজদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা প্রচুর অর্থ লাভ করে, আর ইংরেজ শক্তি সিংহাসনের নিয়ন্ত্রকে পরিণত হয়। বাংলার অর্থ ও সম্পদের সাহায্যে ইংরেজরা এরপর ভারতের অন্যান্য অংশে বিস্তার শুরু করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবার মির্জাফর ও ইংরেজ শক্তি কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে মির্জাফর ইংরেজদের সঙ্গে বাংলার মধ্যস্থতাকারী শাসকে পরিণত হয়। মির্জাফরের দুর্বলতার সুযোগে ইংরেজরা যেমন প্রচুর অর্থ আদায় করে, তেমনি প্রশাসনিক বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ শুরু করে। ইংরেজদের এই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ থেকে রক্ষা পাওয়ার জন্য শেষ পর্যন্ত মির্জাফর বিদ্রোহী হয়ে ওঠে। 1760 খ্রিস্টাব্দে ভ্যান্সিটাট মির্জাফরকে গদিচ্যুত করে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসান। এবার মীর কাসিম ও বক্সারের যুদ্ধ। মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে নবাব পদে বসেন। তিনি কোম্পানির বর্ধমান, চট্টগ্রাম ও মেদিনীপুরের জমিদারির প্রদানের পর স্বাধীনভাবে শাসন পরিচালনা শুরু করলে পুনরায় ইংরেজদের সঙ্গে সংঘাত শুরু হয়। মীর কাসিম কোম্পানির দস্তকের অপব্যবহার, ব্যক্তিগত ব্যবসা প্রভৃতির বিরোধিতা করলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয়। তারপরে বলা হচ্ছে মীর কাসিম কাটোয়া, গেরিয়া ও উদয় নালার যুদ্ধে পরাজিত হওয়ার পর 1764 খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব ও মুঘল সম্রাটকে নিয়ে একটি জোট
একটি জোট তৈরি করে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু বক্সারের যুদ্ধে এই জোটের পরাজয়ের ফলে একদিকে যেমন বাংলায় ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, তেমনি মুঘল সম্রাটের মর্যাদা হ্রাস ঘটে। দেওয়ানি লাভ কি দেখো, বক্সারের যুদ্ধের পরে কোম্পানির হাতে বাংলার শাসন ক্ষমতা চলে আসে। দিল্লির সম্রাটের সঙ্গে 1765 খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। উড়িষ্যার দেওয়ানি লাভ, এটা হবে, ঠিক আছে, দেওয়ানি লাভ করে, ফলে কোম্পানির আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে ক্ষমতা বিস্তার ঘটায়।